সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমি সারিকা। আমাদের আজকের অতিথি একজন অভিনয় শিল্পী, যিনি তার শ্রম আর মেধা দিয়ে নিজের জন্য একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। বিভিন্ন চরিত্রে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করে অর্জন করেছে সবার ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জিম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে যে বড় হয়ে অভিনেত্রী হবে? ছোটবেলা থেকে আসলে আমার নাচের প্রতি একটা আগ্রহ ছিল, যার জন্য ছোটবেলা থেকে নাচটা করতাম। সো নাচ থেকে অভিনয়ে আসা। তো সেই যাত্রাটা কিভাবে শুরু হলো যদি আমাদেরকে একটু বলো। যাত্রাটা যখন আমি শিশু শিল্পী ছিলাম তখন হচ্ছে মানে নাচ করতাম, নাচ থেকে মূলত শিশু শিল্পী হিসেবে আসা 2017 সালে। তো তারপর একটা লম্বা টাইম গ্যাপ ছিল, আমার ইন্টার পরীক্ষা হলো, অ্যাডমিশন হলো, ভার্সিটি চান্স পেলাম, দেন আবার স্টার্ট করলাম নাচ করতে। সেখান থেকে অভিনয় কিভাবে আসলে? নাচ থেকে মূলত আমি আগে শাপলাকুড়ির সদস্য ছিলাম এনটিভিতে। তো তখন এনটিভিতে আমি একজনকে মামা ডাকতাম। তো ওই মামা বলছিল যে আম্মুকে বলছিল যে আপা আমাদের ভাগ্নি তো মোটামুটি মাশাআল্লাহ কিউট আছে, তো বিজ্ঞাপনে ইন্টারেস্টেড নাকি। তো ফার্স্ট বিজ্ঞাপন থেকে শুরু করা, অমিতাভ রাজা ভাইয়ের একটা বিজ্ঞাপন করছিলাম, তারপর আস্তে 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 আস্তে। আচ্ছা, প্রথম যখন বিজ্ঞাপন করলে তখনকার অনুভূতি কি ছিল? তখনকার অনুভূতি বলতে আমি মানে অ্যাক্টিংয়ের এও পারতাম না, কিছুই পারতাম না। আমার আম্মু আমাকে যেভাবে শিখিয়ে দিত যে তুমি এই এক্সপ্রেশনটা এইভাবে দিবা, এই এক্সপ্রেশনটা একটু এরকম করে দিলে ভালো হবে, তো আম্মু যেটা বলতো ওইটাই করে ফেলতাম। সো অ্যাক্টিংটা যেহেতু ওইভাবে বুঝতাম না, আমি আমার মতো পারফর্ম করে যেতাম। আর যেহেতু স্টেজ পারফরমেন্স বা টিভিতে শো করতাম, সো নাচের জন্য মূলত আমার সাহসটা বেশি ছিল, কখনো নার্ভাস ফিল করি নাই ক্যামেরার সামনে। কখনো নার্ভাস ফিল করনি? আচ্ছা, তখন যখন অভিনয় করতে তুমি বললে যেহেতু শিখে আসোনি, তো নিশ্চয়ই সেই বিষয়টা তুমি উপভোগ করতে বলেই আসলে পরবর্তীতে এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছো। এখন অভিনয়ের জায়গায় নিজেকে কিভাবে দেখো? এখন আমি এখনও শিখছি, মানে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম। সো আমি কচ্ছপের মতোই আগাতে চাই। আচ্ছা, তো এখন যখন কাজ বলছো যে কাজ শিখছো এবং কাজ করছো, তো সম্প্রতি কি নিয়ে ব্যস্ত রয়েছো? সম্প্রতি আমি ছোট পর্দায় নিয়মিত কাজ করছি, নাটকের কাজ বেশি করা হচ্ছে আর কি, আর টিভিসি ওভিসি করা হচ্ছে। আচ্ছা, নাটকগুলোর মধ্যে যদি কোনোটা আমাদের সাথে একটু বলতে চাও, গল্প বা তোমার চরিত্রের কথা। ভেরি রিসেন্ট আমি একটা কাজ করেছি, ফুল অথবা আয়না নাটকের নাম। ওইটাতে ছিল পরিচালনায় মাবরুর রশিদ বান্না ভাইয়া। তো ওইখানের ক্যারেক্টারটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, মানে আমি অটিস্টিক ছিলাম। সো ওইটার জন্য আসলে আমি নিজেকে প্রিপেয়ার করা থেকে শুরু করে সব কিছুই আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। মানে অটিস্টিকের যে ধরন সব কিছু হচ্ছে চিন্তাভাবনা করে, আবার হাতের অঙ্গভঙ্গি সবসময় হাত বাঁকা করে রাখা, বা এই জিনিসগুলো করে রাখতে রাখতে দেখা গেছে যে আমি ক্যারেক্টার থেকে বের হতে পারছিলাম না। শুটিংয়ের পরেও আমি এভাবেই রয়েছি, মানে এরকম কিছু কাহিনী ছিল। আর হচ্ছে এই তো ওইখানে ওই কাজটা আমি খুব যত্ন করেই করেছি, সব কাজই আমার খুব যত্নের, বাট ওই কাজটা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। ইভেন আমি একটা ছোট অ্যাক্সিডেন্টও করেছিলাম ওইটা করতে গিয়ে, মানে অনেক গরমের মাঝে করেছি তো শুটিংটা। সো আমার পা কেটে ব্লিডিং হয়েছে, মানে মাংস উঠে গিয়েছিল, এরকম অবস্থাতেও আমি শ্যুট করেছি, মানে আমি কাউকে বুঝতে দেই না যে আমি সিক। তো ওইটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আর এছাড়া ঈদে একটা কাজ গিয়েছে আমাদের এই বাংলা ভিশনেই, ওইটার নাম হচ্ছে আমার স্বপ্ন তুমি, রাসেল আজম ভাইয়া পরিচালনায়। ওইটাতে আমার কো আর্টিস্ট ছিল আরশ ভাইয়া। সো ওই কাজটাও আমার জন্য খুবই ভালো একটা কাজ, মানে খুব ভালো সাড়া পেয়েছি। দর্শক বলছে যে আপু পার্ট 2 চাই, দর্শক আবার ডিরেক্টরের কাছেও হচ্ছে রিকোয়েস্ট করছে যে পার্ট 2 হলে ভালো হয়, পার্ট 2তে কী হবে। সো ভালো ভালো লাগছে। এই যে বলছিলে নাটকের কথা, তো যখন আসলে তোমার কাছে নাটকের স্ক্রিপ্টগুলো আসে, তুমি সেটা বাছাই করো কিভাবে? বাছাই গল্পটা প্রথমে 2বার পড়ে ফেলি, পড়ার পর যখন আমার মনে হয় যে হ্যাঁ আমি পারবো, দেন ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেন হচ্ছে কাজে যাই। আর এছাড়া
গল্প এভাবেই আমার মূলত বাছাই করা হয়, গল্পটা পড়েই বাছাই করা হয়। আর যেটা মনে হয় যে আমি পারছি না বা পারবো না, আমার দ্বারা এটা হবে না, ওইটা আর করা হয় না কাজটা। আচ্ছা, আর কি কি কাজ করা হয়েছে? কাজ রিসেন্ট আমার আরেকটা কাজ রিলিজ হয়েছে, ওইটাতেও বেশ ভালো সাড়া পেয়েছি। সেটার নাম কি? ওইটা হচ্ছে লাভ স্টোরি 1994। ওইটাতে মানে 90s-এর যে একটা ভাইব, ওইটা আমরা ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছি আই থিঙ্ক, কারণ দর্শক খুব ভালো মানে রেসপন্স করছে। তারপর মানে ওরা ভালো ভালো বলছে, খুব ভালো বলছে। তো আমি আসলে ভাবতেও পারিনি যে এটাতে এত বেশি সাড়া পাবো। তো তোমার পছন্দের ডিরেক্টরকে? সবার কাজই আমার পছন্দ, আমি সব ডিরেক্টরদের কাছ থেকেই শিখতে পছন্দ করি, সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিখে আমি বাসায় যাই শুটিং শেষ করে। সো সবাই আমার পছন্দের ডিরেক্টর। আচ্ছা, আর কো আর্টিস্ট? কো-আর্টিস্ট এই পর্যন্ত আমার আরশ ভাইয়ের সাথে বেশি কাজ করা হয়েছে। সো আমার সব কো-আর্টিস্টই আমার পছন্দের, কিন্তু আরশ ভাইয়া হচ্ছে মোটামুটি একটু কমফোর্ট জোন, যেহেতু তার সাথে কাজ বেশি হয়েছে। কোন ধরনের কাজ করার ইচ্ছে আছে ভবিষ্যতে? আমি একটু স্যাড রোমান্টিক কাজ করতে বেশি পছন্দ করি। রোমান্টিক কাজগুলো আমার মনে হয় আমি ভালো করতে পারবো বা আমার কমফোর্ট জোন আমার জন্য যায়, তো এই জন্য হচ্ছে রোমান্টিক কাজগুলো বেশি করা হয়, এটাই করতে চাই। আচ্ছা, আর যখন তুমি আসলে নাটক দেখো তখন তোমার কোন ধরনের কাজ দেখতে ভালো লাগে? আমি সব ধরনের কাজই দেখি, কারণ আমার কখন আমাকে কোন ক্যারেক্টার প্লে করতে হয় আমি জানি না। সো আমি সবার কাজ দেখে দেখে মূলত শিখছি, এখনও নতুন। সো হাঁটি হাঁটি পাপা করে আর কি আগাচ্ছি। তো বলছিলে যে কাজের পাশাপাশি আসলে পড়াশোনাও করছো, তো সেটা নিয়ে যদি আমাদের সাথে কিছু শেয়ার করো। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি কাজ করছি, কাজের পাশাপাশি পড়াশোনা না। কারণ আমি যেহেতু পাবলিক ভার্সিটিতে পড়ি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি নাট্যকলা বিভাগে। সো আমাদের নাট্যকলায় অনেকে ভাবে যে নাট্যকলা মানে সারাক্ষণ মনে হয় তোমরা নাটক করো, বাট না, আমরা আসলে এখনও ইতিহাস পড়ছি, মানে এত পরিমাণ ইতিহাস, এইগুলো পড়তে পড়তে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। সো নাটকটা আরেকটু সিনিয়র হয়ে হয়তো পড়বো, আমি কেবল সেকেন্ড ইয়ারে। তো তুই যে বলছিলে যে পড়াশোনার পাশাপাশি কাজ করছো, তো নাচটাকে এখনো প্র্যাকটিস করা হয় কিনা? নাচটা প্র্যাকটিস করা হয় না, আমি নাচ ছেড়েছি যখন আমি যখন ইন্টারে উঠলাম কেবল, তখন আমি নাচ ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আবার প্র্যাকটিস করার চেষ্টা করছি, মানে করব সামনে থেকে ইনশাল্লাহ। আচ্ছা, তো যেই কাজগুলোর কথা তুমি বলছিলে মধ্যে সবচেয়ে পছন্দ তোমার কোনটা? আমি একটা সিরিয়াল করেছিলাম মাঝে, যত্ন নাম, ওইটাও মাবরুর রশিদ বান্না ভাইয়ের পরিচালনায়। তো ওই যত্ন সিরিয়ালটার মাঝে আমার নাম থাকে ইরা। তো ইরা খুব পর্দানশীল, খুব ধার্মিক একটা মেয়ে, সে খুব লক্ষ্মী একটা মেয়ে। তো ওই ক্যারেক্টারটা আমার মনে হয় আমার সাথে অনেকটা যায়। তো ও হচ্ছে ওই ওই মানে ওই সিরিয়ালটার জন্য আমি এত পরিমাণ সাড়া পেয়েছি, আমি দর্শক আমাকে এখনও ইরা নামে ডাকে, মানে রাস্তা দিয়ে গেলেও আই তুমি ইরা না। তো এটা আমার জন্য হচ্ছে খুব ভালো একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। তো ওই কাজটা আমার খুব পছন্দের একটা কাজ, স্পেশাল একটা কাজ। সিরিয়াল করতে গেলে আসলে তোমার কাছে কি মনে হয় যে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, যে সিঙ্গেল নাটক করা নাকি সিরিয়াল করা? সিরিয়ালটা আসলে অনেক সময়ের একটা ব্যাপার। সো আমার কাছে মনে হয় সিঙ্গেলটাই আমার জন্য ভালো, যেহেতু পড়াশোনা করছি। সো হিমশিম খেয়ে যাই তো সব কিছু মিলিয়ে, এই জন্য সিঙ্গেলটা আমার জন্য কমফোর্ট। আচ্ছা, এবার একটু একদম শুরুতে চলে যাই, যে নাচ কোথায় শিখেছো? নাচ হচ্ছে আমি ময়মনসিংহ শহরে বড় হয়েছি। সো ওইখানে আমার গুরু ছিলেন মানস তালুকদার। তো মানস তালুকদার স্যারের কাছেই মূলত নাচের হাতে খড়িটা। ওইখানে শিল্পকলা একাডেমি, তারপর হচ্ছে বহুরূপী নাট্য সংস্থা, ওইখানে আমি নাচ করেছি। আর আমি দেখা গেছে যে আমাদের ময়মনসিংহ শহরে আমি প্রায় সময় হচ্ছে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, বা বিভাগীয় পর্যায়ে যখন এসেছি জেলা পর্যায়ে পার হয়ে, তখনও হচ্ছে সেকেন্ড বা ফার্স্ট এরকম পর্যায়ে মানে থাকতাম আর কি। তো নাচটা ভালোবাসতাম, নাচটা ভালো করতাম। আচ্ছা, তো তখন কি মনে করতে ছোটবেলায় যে বড় হয়ে কি হবে? বড় হয়ে মানে আমার বাবা আমার প্রথম দিকে ইচ্ছে ছিল আমি ডক্টর হব। সো তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে, আমি যদি ডক্টরও হই, ডক্টর হওয়ার পরেও হচ্ছে আমি নাচটা করে যাব। তো তখন আমার আসলে প্ল্যানিং ওভাবে ছিল না যে আমি অভিনেত্রী হব। তো অভিনয়টা আসলে নাচ থেকে যখন শুরু করেছি, তখন আমি অভিনয়টা আসলে জানতাম না যে অভিনেত্রী হব। তো আমি জানতাম আমি নৃত্যশিল্পী হব। নৃত্যশিল্পী যেহেতু হতে পারি নাই, যখন অভিনয়ে আস্তে আস্তে ঢুকলাম, অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে গেলাম, তখন আমার কাছে অভিনয়টা ভালো লাগে। যেমন আমি তোমার ছোটোবেলায় দেশ 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 বাংলালিং দেশের বিজ্ঞাপনটা দেখেছিলাম, ওইটা আমার খুব পছন্দের একটা বিজ্ঞাপন ছিল। তো তুমি কিন্তু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। তো
আমার ভালো লাগতো, অভিনয়টা ভালো লাগতো। যখন থেকে এনজয় করা শুরু করলাম তখন থেকে মনে হলো যে না, আমি অভিনেত্রী হব। তো যখন আসলে এই সিদ্ধান্ত নিলে তখন পরিবারের মতামত কী ছিল সেই প্রশ্নের উত্তর আমরা নেব, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক ফিরছি বিরতির পর। শুটিংয়ে আসলে ওই রকম ফিল হয় না যে আমি শুটিং করছি। তো শুটিংয়ের প্রত্যেকটা মানুষ আমার কাছে ফিল হয় যে আমার একটা পরিবার। সো মজা করতে করতে আমাদের শুটিং শেষ হয়ে যায়। সুখের অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক ফিরলাম বিরতির পর। কথা হচ্ছিল জিমের সাথে। জানতে চেয়েছিলাম যে যখন আসলে সিদ্ধান্ত নিলে যে অভিনয় করবে তখন পরিবারের প্রতিক্রিয়া কী ছিল? আসলে আমার ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ। সো আমার ওই জায়গা থেকে আসলে এই পর্যন্ত আসা অনেক চ্যালেঞ্জিং, কারণ আমার বাবা একদমই সাপোর্ট করতো না। তারপর আমার মার ইচ্ছা ছিল যে আমার মেয়েদেরকে আমি সব শেখাবো। সো আমার বড় বোন ছোট বোনও অনেক কিছু শিখেছে, বাট ওরা আসলে মিডিয়ার প্রতি এতটা ইন্টারেস্টেড ছিল না কখনোই। সো আমি একটু ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমি একটু মামাস গার্ল টাইপের ছিলাম। সো আম্মু যা বলতো তাই। তো আম্মুর মূলত ইচ্ছে ছিল একসময় যে আম্মু নায়িকা হবে, আম্মু অভিনেত্রী হবে। সো আম্মুর ওই সুযোগটা আসলে হয়ে ওঠেনি, যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। সো সংসার সব কিছু সামলানো এইসবে হিমশিম খেয়ে না আর কিছু করা হয়নি। সো আম্মুর স্বপ্নটা আমার মাঝে দেখে। সো আম্মু যখন অপরচুনিটিটা পায় যে একটা অপরচুনিটি আছে, ও অভিনেত্রী হতে পারবে, সো তখন আসলে আম্মু আমাকে নিয়ে একটু ড্রাইভ দেয়। এই হচ্ছে আমার জীবনের হিস্ট্রি। আচ্ছা, তো এখন আসলে নিজেকে কোথায় দেখো? এখনও আমি ওইভাবে নিজেকে কিছুই মনে করি না। আমি মনে করি আমি এখনও অনেক ছোট মানুষ, কাজ করছি, শিখছি, আরও শিখবো। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? ভবিষ্যতে প্রথমত একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই, একজন নিরঅহংকারী মানুষ হিসেবে দেখতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু কাজ মানুষকে উপহার দিতে চাই যাতে আমি যদি মরেও যাই, আমার কাজের দ্বারা যাতে আমাকে মনে রাখে, এটাই। আচ্ছা, কাজের কথায় আবার একটু ফিরে আসি। যে ক্যারেক্টারগুলো কথাগুলো বলছিলে, তো সেটার জন্য আসলে নিজেকে কীভাবে প্রস্তুত করো? প্রস্তুত করি স্ক্রিপ্টটা পড়ার পর হচ্ছে আমি একটু ভাবি, ক্যারেক্টারটা নিয়ে একটু ভাবি যে এরকম কি হতে পারে। যেমন আমি কিছুদিন আগে অটিস্টিকের একটা ক্যারেক্টার করলাম। ওই অটিস্টিক ক্যারেক্টারটার জন্য আমি আমার একটু রিসার্চ করতে হয়েছে। রাস্তাঘাটে কিছু অটিজম পিচ্চিদেরকে আমার ফলো করতে হয়েছে, তারা কি করে। তারপর রাস্তাঘাটে পাগল কিছু ক্যারেক্টার, ওগুলোও আমি ফলো করেছি। মানে আমি দেখতে পছন্দ করি, আমি পর্যবেক্ষণ করতে পছন্দ করি, দেখি। ডিরেক্টরদের তরফ থেকে কোনো সহযোগিতা পাও কিনা? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমি নতুন, আমি প্রত্যেকটা ডিরেক্টরের কাছেই সব কিছু মানে শিখেই হচ্ছে এই পর্যন্ত। সো আমি এখনও শিখছি প্রত্যেকটা ডিরেক্টরের কাছে। আমি দিন শেষে চিন্তা করি যে আমি আজকে শুটিং প্যাক আপ হওয়ার পরে আমি কিছু না কিছু শিখে, ভাইয়ের কাছ থেকে কিছু না কিছু শিখে তারপর আমি বাসায় যাব। সো আমার প্রত্যেকটা ডিরেক্টরই আমাকে কিছু না কিছু শেখায়। সো আমি প্রত্যেকটা ডিরেক্টরের কাছেই কিছু না কিছু শিখেছি এই পর্যন্ত, যাদের সাথে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে কিনা? এখনও প্ল্যানিং নাই, তবে অবশ্যই স্বপ্ন আছে। সবারই তো একটা বড় পর্দার স্বপ্ন থাকে। কাজ করবো ইনশাল্লাহ, যদি কখনো কপালে থাকে। কোন ধরনের মুভি দেখা হয়? কমার্শিয়াল ফিল্ম দেখা হয়। চলচ্চিত্র দেখলে সেটা বলছিল যে কমার্শিয়াল, তো এটা বলতে তুমি আসলে কি বোঝাও? কমার্শিয়াল বলতে আর্ট ফিল্ম, আমরা আর্ট ফিল্ম যখন দেখি, আর্ট ফিল্মটা আসলে অনেকটা একটু অ্যাস্থেটিক মাইন্ডেড থাকে, একটু মানে থাকে না, একটু অ্যাস্থেটিক মাইন্ডেড থাকে। তো কমার্শিয়ালটার মাঝে হচ্ছে একটু রোমান্টিকতা থাকবে, একটু স্যাড রোমান্টিক থাকবে, একটু হ্যাপিনেস থাকবে, একটু নাচ গান থাকবে, সব কিছুই থাকবে। সো আমার কাছে মনে হয় কমার্শিয়াল ফিল্মটা আমাকে টানে, মানে মনের দিক থেকে, এছাড়া আর কিছু না। পছন্দের কোনো ডিরেক্টর আছে? আমি সবার সিনেমাই দেখি, সবার সাথে কাজ করতে চাই। সো পছন্দের ডিরেক্টর, মাঝে আমি প্রেশার কুকার সিনেমাটা দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। রায়হান ভাইয়ের সিনেমা আমার ভালো লাগে, রায়হান রাফির সাথে কাজ করতে চাই। আর চলচ্চিত্রের জায়গায় কোনো পছন্দের শিল্পী আছে কি? হ্যাঁ, জয়া আহসান আপু। সেটা কেন, মানে তার কাজ কেন ভালো লাগে? আমার কাছে ভালো লাগে, ছোটবেলা থেকে ওনার কাজ ভালো লাগে। ওনাকে মানে থাকে না কিছু, যে আপুকে দেখলেই একটা মনে হয়, একটা অরা ফিল হয়, যেটা হচ্ছে মানে আপুকে আমার ভালো লাগে। এক কথায় কেন ভালো লাগে এটার আসলে ডেফিনেশন আমি বলতে পারবো না। আর ছোট পর্দায় কার কাজ ভালো লাগে? ছোট পর্দায় সবার কাজই ভালো লাগে,
কারো স্পেসিফিক নাম বলবো না, সবার কাজই ভালো লাগে, তবে মেহেজাবিন আপুর কাজ বেশি ভালো লাগে। বেশ কিছুদিন ধরে তো কাজ করছো, তো শুটিংয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে কি, বা এমন কোনো ঘটনা যেটা আমাদের সাথে শেয়ার করতে পারবে? শুটিংয়ে আসলে ওই রকম ফিল হয় না যে আমি শুটিং করছি। তো শুটিংয়ের প্রত্যেকটা মানুষ আমার কাছে ফিল হয় যে আমার একটা পরিবার। সো মজা করতে করতে আমাদের শুটিং শেষ হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পর আবার খারাপ লাগে, বিশেষ করে আমার সিরিয়ালের সময় দেখা যায় যে 4-5 দিন যখন টানা শুটিং থাকে, তখন শুটিং শেষ করার পর সবারই খারাপ লাগে যে 4-5 দিন টানার কাজ করেছি, সবাই একসাথে ছিলাম, ওকে এখন বিদায় হয়ে যাচ্ছি, আবার নেক্সট লটে দেখা হবে। সো এটা আসলে খুবই একটা কষ্টের ব্যাপার। তো আমি একটু জানতে চাই যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কি বলে? শুরুর দিকে আসলে কেউ ওইভাবে সাপোর্টিভ ছিল না। মানে আমি জানতে চাচ্ছি অভিনয় করার আগের জীবনটা এবং অভিনয় করার পরে কি বদলেছে? অনেক বদলেছে। আমি আমার বন্ধু বান্ধব সব হারিয়ে ফেলেছি, কারণ আমি কাউকে সময় দিতে পারি না। তো বান্ধবীদের সাথেও আসলে ওইভাবে যোগাযোগটা হয়ে ওঠে না, কারণ যতই ভাবি যে একটু যোগাযোগ করব, একটু কথা বলবো, কিন্তু দিন শেষে আসলে নিজেকে দেওয়ার মতো সময়টাই হয় না, যার জন্য স্কুলের বান্ধবী, কলেজের বান্ধবী, ওদের সাথে কথা বলার সুযোগটা হয় না। সো অনেক বন্ধু বান্ধব আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি সবাইকে খুব মিস করি, আমার যখন মনে হয় ওদের কথা আমার খুব খারাপ লাগে, বাট যোগাযোগটা হয়ে ওঠে না। আর আগে তো সবাইকে নিয়েই থাকা হতো, সব বন্ধু বান্ধব নিয়েই থাকা হতো। আমি মানে খুবই ফ্রেন্ডলি একটা পার্সন, আমি বন্ধু বান্ধব নিয়ে থাকতেই পছন্দ করতাম। সো আমার বান্ধবীগুলো হচ্ছে কেন যেন আমার থেকে দূরে সরে গেছে। তারা মনে করে হয়তো যে ও সেলিব্রিটি হয়ে গেছে, ওর সাথে কথা বলা যাবে না। আমি জানি না কেন এরকম ফিল করে, বাট আমার সাথে যদি কেউ কথা বলে তখন আসলে বুঝতে পারবে যে আসলে ও আগের মতোই আছে, আগের থেকে আরও বেশি ভালো হয়ে গেছে হয়তো। তো তোমার কাজ দেখে কেউ তোমাকে জানায় না যে এই কাজটা ভালো লেগেছে বা এরকম কিছু? হ্যাঁ, আমার রিসেন্ট আমার স্কুলের এক বান্ধবী আমাকে অনেকদিন পর নক দিয়েছে, বলেছে যে তোর 94-এর যে কাজটা করেছিস ওইটা খুব ভালো হয়েছে। অনেকক্ষণ আমরা আসলে কাজ নিয়ে কথা বললাম, অভিনয় নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি তোমাকে নিয়ে কথা বলতে চাই, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। আমি শুটিং করি, পড়াশোনা করি, তার বাইরে আমি হচ্ছে ঘুমাই, খাই, এতটুকুই আমার লাইফ। এর বেশি আসলে আমার দ্বারা হবে না, সম্ভব না। দর্শক, ফিরে এলাম বিরতির পর। যাওয়ার আগে বলেছিলাম যে এবার তোমাকে নিয়ে একটু কথা বলতে চাই। তোমার অবসর সময় কিভাবে কাটে? আমি আসলে অনেক ফুডি আর একটু অলস টাইপের। মানে আমার যখন শুটিং না থাকে তখন দেখা যায় আমি খাওয়া দাওয়া করি, আবার ঘুমাই, কারণ সারাক্ষণ শুটিং করে, টানা শুটিং করে আমি খুব টায়ার্ড থাকি। সো রেস্টের টাইমটা ওইভাবে হয়ে ওঠে না, ভার্সিটি, শুটিং। সো যখন একটু রেস্ট পাই বা একটু অবসর পাই তখন আমি ঘুমাই আর খাই, আর কিছু না। আচ্ছা, আর কিছু করা হয় না? না, আর কিছু করা হয় না। আচ্ছা, তো নিজের যদি বলি সবচেয়ে ভালো দিক কোনটা? আমি খুব স্পষ্টবাদী, মানে আমার কাছে যেটা ভালো লাগবে ওইটা আমি মুখের সামনে বলে দিব, মানে সরাসরি বলে দিব, আর যেটা খারাপ লাগবে সেটাও আমি বলে দিব। তো এটা আমার কাছে মনে হয় এটা একটা ভালো ভালো ব্যাপার। আচ্ছা, এই যে বললে যে তুমি স্পষ্টবাদী, তো কাজের ক্ষেত্রে যদি কোনো কিছু মনে হয় তখন কি বলে ফেলো? হ্যাঁ, বলে ফেলি তো। আমি আসলে স্পষ্টবাদী, আমি ছোটবেলা থেকে একটু স্পষ্ট কথা বলতে পছন্দ করি। সো এখানে কে কি মনে করলে এটা আসলে আমার মাথায় আসে না, তবে আমি কাউকে হার্ট করে কথা বলি না, এটা 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 আসলে সত্যি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 3 বোন, বাবা মা। রিসেন্ট আমার বড় বোনের বিয়ে হয়েছে, তার হাজবেন্ডও আছে। আচ্ছা, পরিবারের সাথে কিভাবে সময় কাটানো হয়, বা পরিবারের কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চাও? পরিবারের সাথে আমি যখন ছোটবেলায় কাজ করি, আমার বাবা সাপোর্ট না করলেও দেখা যেত যে আমার কোনো বিজ্ঞাপন বা আমার কোনো নাচের প্রোগ্রাম যখন রিলিজ হতো তখন আমরা সবাই একসাথে বসে কাজটা দেখতাম। সো বাবার সাথে এটাই আমার চ্যালেঞ্জ ছিল যে আমার রেজাল্ট ভালো করতে হবে যেভাবেই হোক। সো ওই জন্য আসলে পড়তাম, কারণ আমার মাকে অনেক কথা শোনানো হবে রেজাল্ট খারাপ করলে, কারণ মায়ের জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি। সো এই আর কি, এইভাবেই। আর আমার যখন দেখা যায় যে আমি পরিবারের সাথে থাকি তখন আমি অবসর সময় আমার নাটকগুলো আমার পরিবার সবাইকে মিলে আর কি দেখি। বন্ধু নেই বলছিলে যে একদমই বন্ধু বান্ধবী থেকে আলাদা হয়ে গেছো, কিন্তু তারপরও এমন কেউ আছে কি? আমার ছোটবেলার আমার কলেজ লাইফের একটা বান্ধবী আছে, এখনও আছে। ওর সাথে আমার মাঝে মাঝে এখনও কথা হয়, কারোর সাথে কথা না হলেও ওর সাথে আমার কথাটা হয়। তো ওর নাম হচ্ছে, নামটা মেনশনই করি, তৃষি দেবনাথ। সো ও আমার এখনও খুব ক্লোজ একটা ফ্রেন্ড। এই আর কি, বন্ধু বলতে মানে বান্ধবী বলতে সেই আছে আর কি। আচ্ছা,
আচ্ছা, তো আমরা ধরে নেব যে তেমন কেউ নেই। না, স্পেসিফিক কেউ ওইভাবে নেই। তুমি কি আর কথা বলছো? মানে তুমি কি মানে কোনো রিলেশনশিপে আছি কি না, বা স্পেশাল কারো কথা বলছো? না, এরকমই কিছু। না আসলে আমি যে পরিমাণ অলস, আমার মনে হয় আমার টাইমটা নেই ওই পর্যন্ত যে একটা রিলেশনে যাব। এটা খুবই বিলাসিতা লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে আমি শুটিং করি, পড়াশোনা করি, তার বাইরে আমি হচ্ছে ঘুমাই, খাই, এতটুকুই আমার লাইফ। এর বেশি আসলে আমার দ্বারা হবে না, সম্ভব না। আচ্ছা, তো নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখো? নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু করতে চাই না যেটাতে হচ্ছে আমার বাবা মা মান সম্মান নষ্ট হয়ে যায়। এমন কিছু করতে চাই না যে ওরা আমাকে নিয়ে শাই ফিল করুক। আর হচ্ছে নিজেকে এমন একটা পর্যায়ে দেখতে চাই যে কিছু কাজ উপহার দিতে চাই যেটাতে দর্শক মনে রাখবে যে ওর এই কাজটা খুব ভালো ছিল। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যদিও আরো কিছুক্ষণ তোমাকে আমরা পাচ্ছি। তো শেষের দিকে এসে একটু জানতে চাই যে তুমি বলছিলে যে ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, কিন্তু সেটার জন্য নিজেকে প্রস্তুত করছো কিভাবে? সেটার জন্য ওই যে পর্যবেক্ষণ করছি, বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছি, সব ধরনের চরিত্র দেখছি। আমি সবার অভিনয় দেখি, মানে একদম নিউ কামার যারা আছে তাদের অভিনয়, মানে আমার সমসাময়িক যারা আছে সবার অভিনয় দেখি, আবার সিনিয়রদের অভিনয় দেখি। আমি তোমার অভিনয় অনেক দেখেছি, তোমার অনেক কাজ দেখেছি, সো আমি দেখতে পছন্দ করি। আচ্ছা, তো সেভাবে তুমি নিজেকে প্রস্তুত করছো। আচ্ছা, তো দর্শকদের কাছ থেকে আসলে তোমার কি চাওয়া পাওয়া রয়েছে? দর্শকদের কাছ থেকে আমার চাওয়া পাওয়া হচ্ছে আমি চাই যে দর্শক আমার কাজগুলো বেশি বেশি দেখবে, আর হচ্ছে আমার ভুল ভুল যেটা হবে সেটাও আমাকে বলবে, ভালো যেটা হবে সেটাও আমাকে বলবে। কারণ ভুল যেটা হবে সেটা যখন আমাকে বলবে তখন আমি এটা শোধরানোর সুযোগ পাবো। আর ভালোটা বললে অবশ্যই খুশি লাগবে, ভালো লাগবে। এই তো। আচ্ছা, তো এই পর্যন্ত তোমার কি মনে হয় যে তুমি কিরকম রিয়াকশন পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। আল্লাহর কাছে আমি খুবই শুকরিয়া যে আমি অল্প সময়ের মাঝে, মানে আমার যাত্রাটা আসলে রেগুলার কাজ করা শুরু করেছি 2024 থেকে। সো 24 থেকে 26 পর্যন্ত মোটামুটি ভালো সাড়া পেয়েছি দর্শকের কাছ থেকে, দর্শকের ভালোবাসা পেয়েছি। উপরওয়ালাও সহায় ছিলেন, আমার বাবা মার দোয়া ছিল, সব মিলিয়ে হচ্ছে আমি হ্যাপি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর দর্শককে আসলে নতুন করে বলার কিছু নেই, আমি বলে ফেলেছি অলরেডি যে আমার নাটকগুলো বেশি বেশি করে দেখতে হবে, আমার ভুল ত্রুটি সব কিছু ধরিয়ে দিতে হবে, আমাকে বেশি বেশি করে উৎসাহ দিতে হবে যেহেতু আমি নতুন। সো কাজ করতে চাই, কাজ শিখতে চাই, আপনাদের দোয়া পাশে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু তুমি কোথাও যাবে না, কারণ তোমার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আবারও ধন্যবাদ বাংলা ভিশনকে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.